প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হৃদরোগের সমস্যা ও করণীয়। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, হৃদরোগ বিশেষজ্ঞ, আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল, মিরপুর, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ। দর্শক, আজকের এই আয়োজনটিতে আমরা কেন আসলে বুকে ব্যথা হচ্ছে, বুকে ব্যথা হলে কি করণীয়, কিংবা কোন কোন কারণগুলো আসলে বুকে ব্যথার জন্য দায়ী সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা জানি যে অনেকেরই হার্ট অ্যাটাকের সমস্যা হচ্ছে কিংবা পরিবারে এই ইতিহাস রয়েছে। হার্ট অ্যাটাক হলে সেক্ষেত্রে কি করবেন বা চিকিৎসা পদ্ধতি আসলে কি কি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা রয়েছেন, যারা অনুষ্ঠানটি দেখছেন, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি সেই প্রশ্নের মাধ্যমে অংশগ্রহণ করতে পারেন 0255131938 থেকে 39 নম্বরে। দর্শক, আপনাদের প্রশ্ন থাকলে এই নম্বরে আপনারা সরাসরি ফোন কল করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার জন্য। এছাড়া দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ টেলিভিশন। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি একযোগে প্রচার হচ্ছে বিটিভি ফেসবুক, ইউটিউব চ্যানেল ও বিটিভি অ্যাপের মাধ্যমে। একেবারে অনুষ্ঠানের শুরুতে স্যার আপনার কাছে আসছি, সেটি হচ্ছে এই যে মানুষের বুকে ব্যথার সমস্যা আমরা দেখি অনেক ক্ষেত্রে যে হঠাৎ করে আসলে বুকে ব্যথা হচ্ছে, একটু সময় পর সেটি কমে যাচ্ছে, আবার হয়তো কিছুদিন পর বুকে ব্যথা হচ্ছে। আবার অনেকের ক্ষেত্রে এটিও দেখি যে হঠাৎ করে অনেক ধরনের বুকে ব্যথা হচ্ছে, ঘাম দিয়ে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছেন। একেবারে কি করণীয়, কেন হচ্ছে এমন? প্রথম কথা হলো যে বহু কারণেই বুকের ব্যথা হতে পারে। এখন একজন ডাক্তার হিসাবে আমি যদি সিস্টেমেটিক্যালি অ্যানালাইসিস করতে যাই যে আমাদের এই বুক বা থোরাক্স ক্যাভিটি প্রথমেই আছে আমাদের চামড়া বা স্কিন। এখন একজন রোগীর যদি হার্পিস জোস্টার হয় বা ফোড়া হয়, তাতেও তার বুকে ব্যথা হতে পারে। নিশ্চয়ই। চামড়ার নিচে আমাদের যে রিব কেজ আছে, সেখানে যদি কোনো আমরা যেটাকে বলি টিশ সিনড্রোম, ভাইরাল কোনো প্রবলেম বা সার্ভাইকাল বা ডরসাল স্পন্ডালাইসিস যদি হয়, তার কারণে বুকে ব্যথা হতে পারে। তার পিছনে আছে আমার খাদ্যনালী। আমার কোনো কারণে যদি খাদ্যনালীতে কোনো প্রদাহ বা স্পাজম হয় বা কোনো ধরনের অ্যাবসেস ফরমেশন হয়, তার কারণে বুকে ব্যথা হতে পারে। আমাদের বুকের দুই পাশে আছে আমাদের লাংস এবং ট্রাকিয়া। যদি আমার কারো লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, প্লুরাইটিস বা নিউমোনিয়া হয়, তার কারণে বুকে ব্যথা হতে পারে। আমার ঠিক নিচে ডান পাশে আছে লিভার এবং পিত্তথলি। কারো যদি লিভার অ্যাবসেস হয় অথবা যদি কোলেসিস্টাইটিস অথবা গলব্লাডারে পাথরের সমস্যা হয়, তাতেও বুকে ব্যথা আসতে পারে। তার নিচে আছে মাঝখানে আমার পাকস্থলী। সেখানে যদি আমার কোনো ধরনের প্রদাহ বা রিফ্লেক্স ইসোফেজাইটিস বা হায়াটাস হার্নিয়া হয়, তাতেও বুকে ব্যথা হতে পারে। আমার বাম পাশে বাম কিডনি, ডান পাশে ডান কিডনি, অনেক সময় তার উপরে যদি কোনো ইনফেকশন হয় বা কোনো ইনজুরি হয়, তাতেও বুকে ব্যথা হতে পারে। কাজেই সব বুকে ব্যথা যেমন হার্ট অ্যাটাকের লক্ষণ না, তার সঙ্গে একটা পার্থক্য হলো যদি এটা হার্ট অ্যাটাকের ব্যথা হয়, তাতে মৃত্যুর ঝুঁকি 35 থেকে 40 ভাগ। আচ্ছা। কিন্তু আমার একটা পিত্তথলির ব্যথা বা আমার একটা যে রিফ্লাক্স ইসোফেজাইটিসে মৃত্যুর ঝুঁকি নাই বললেই চলে। কাজেই আমরা যখনই একজন মধ্যবয়স্ক বা মেয়েদের ক্ষেত্রে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যদি এই বুকে ব্যথাটা আসে, দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এবং আমাদেরকে এটাকে কোয়ান্টিফাই করতে হবে অত্যন্ত ইন্টেলিজেন্টভাবে যে এটা কি আসলে হার্টের সমস্যা না অন্য কোনো সমস্যা। নিশ্চয়ই। সেক্ষেত্রে স্যার যে বিষয়টা আপনার কাছ থেকে আরেকটু আমরা জানবো যে অনেকের ক্ষেত্রেই কিন্তু এই ব্যথাটি অনেক তীব্র আকারে হয়, আবার কারো কারো ক্ষেত্রে মৃদু আকারে হচ্ছে। এই যে ব্যথার তীব্রতা, সেটির উপরে আসলে কোনো রোগ ডায়াগনোসিস কিংবা হৃদরোগের সমস্যা রয়েছে কিনা এটি বুঝবার উপায় আমাদের দেশে বিশেষ করে 30 ঊর্ধ্ব কোনো ছেলে বা মেয়ের যদি বুকে প্রচন্ড ব্যথা হয়, যে আমি যে হাতটা রাখলাম এটাকে বলা হয় লেবিন সাইন। আচ্ছা। যে মনে হচ্ছে আমার বুকটা ভেঙে ফেলা হচ্ছে বা কেউ চেপে ধরে আছে বা একটা পাথরের মতো ভারী হচ্ছে, তার সঙ্গে যদি বমি বমি ভাব হয়, ঘাম হয়, বমি হয়ে যায়, বুকে ধড়পড় করে,
শ্বাসকষ্ট হয়। সবচেয়ে বড় কথা, রোগী নিজেই বুঝবেন যে আমরা যেটাকে বলি ফিয়ার অফ ইম্পেন্ডিং ডেথ, যে আমি এখনই মারা যাচ্ছি। এবং এই রোগীর ব্যাকগ্রাউন্ডে যদি তার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল, সিগারেট বা তামাক জাতীয় দ্রব্যাদির ব্যবহার, তার রক্তে যদি কোলেস্টেরল বেশি থাকে, হোমোসিস্টিন বেশি থাকে, ইউরিক অ্যাসিড বেশি থাকে, তার বংশে যদি কারো হার্ট অ্যাটাক, স্ট্রোক বা তার বংশের কারো বাইপাস সার্জারি বা অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক, ধরে নিতে হবে এটা একটা হার্ট অ্যাটাক। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে কারণগুলোর কথা বলছেন, আমরা যদি পারিবারিক ইতিহাসের ব্যাপারটি একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে পারি, যে পরিবারে যদি কোনো সদস্যের থাকে, পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের আসলে কি হারে সেই সম্ভাবনা রয়েছে এই হার্ট অ্যাটাক কিংবা অন্যান্য হৃদরোগের ঝুঁকি হবার? আমি সচরাচর রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে আপনি যা কিছু আছেন 50% ক্রোমোজোম আপনার বাবার, 50% আপনার মায়ের। বাবার সম্পত্তির যেমন আপনি ভাগীদার, মায়ের সম্পত্তির ভাগীদার, একইভাবে রোগেরও ভাগীদার। অর্থাৎ যে সমস্ত একটা হার্ট অ্যাটাক হওয়ার জন্য আমাদের কতগুলি ফ্যাক্টর লাগে, প্রথম যেটাকে আমরা বলি যে যেটা পরিবর্তন করা যায় না, যেমন বয়স, সচরাচর 40 ঊর্ধ্ব, ইদানিং আমরা বলি 30 ঊর্ধ্ব। 2 নম্বর হলো পারিবারিক, যে সমস্ত পরিবারের মধ্যে এই ইনসিডেন্সগুলি আছে ওই পরিবারের লোকরাই বেশিরভাগ আক্রান্ত হন। আর 3 নম্বর হলো সেক্স, পুরুষদের ক্ষেত্রে একটু বেশি, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 48 পরবর্তী পুরুষ মহিলা আবার সমান হয়ে যান। আর পরিবর্তনশীল, অর্থাৎ যেগুলিকে আমরা পরিবর্তন করতে পারি, তার মধ্যে প্রথমেই আসে উচ্চ রক্তচাপ, 2 নম্বর ডায়াবেটিস, 3 নম্বর ডিসলিপিডেমিয়া বা রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, 4 নম্বর ওবেসিটি। আমাদের দেশে ইদানিং দেখা যাচ্ছে খুব ইয়াং বয়সী লোকজন অবেস হয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা যেটাকে বলি অ্যাপেলয়েড ওবেসিটি, বা মনে হচ্ছে যেন পেটের উপরে কেউ একটা ছোট আপেল বসিয়ে রাখছে। আর স্মোকিংটা, আর ইদানিং আমরা যেটা পাচ্ছি যে ইয়াং পপুলেশনে যারা বিভিন্ন ধরনের নেশা ব্যবহার করে, সেটা ইয়াবা হোক বা হিরোইন হোক, এদের ক্ষেত্রে কিন্তু অ্যাকুইট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক হওয়াটা প্রবণতাটা খুব বেশি। নিশ্চয়ই। কাজেই আমাদের এই সামাজিক অবস্থানগুলিও বুঝতে হবে। আর কতগুলি ফ্যাক্টর, যেমন রক্তে হোমোসিস্টিন, এলপিএ হাই থাকা, আয়রনের পরিমাণ বেশি, এবং বিশেষ করে শীতকালে আমরা গত 3 মাসে কিন্তু অনেক রোগী পেয়েছি যাদের সামান্য সর্দি, জ্বর, কাশি, তার পরবর্তীতেই তার একটা হার্ট অ্যাটাক নিয়ে আমাদের শিশুতে ভর্তি হয়েছে। এই কোরিলেশনটা হলো যে হেলিকোব্যাক্টার পাইলোরি, ক্ল্যামিডিয়া ইনফেকশন বা সাইটোমেগালো ভাইরাসকেও আজকাল আমরা কনসিডার করি যে দে মাইট বি ইমপ্লিকেটেড ইন কেস অফ অ্যাকুইট করোনারি ডিজিজ। নিশ্চয়ই। যেমনটি বলছিলেন যে একটা সময় 40 ঊর্ধ্ব, 50 ঊর্ধ্ব কিংবা 60 ঊর্ধ্ব মানুষের ক্ষেত্রে আসলে ধরতাম যে হৃদরোগের সমস্যা হতে পারে। আমরা বর্তমান প্রেক্ষাপটে দেখছি যে কম বয়সী যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এই হৃদরোগের সমস্যা দেখা দিচ্ছে। কেন হচ্ছে এই সমস্যা, সেক্ষেত্রে আসলে কি করণীয়? এটা অত্যন্ত অ্যালার্মিং একটা সিচুয়েশন। আমরা আমাদের হাসপাতালে গত 6 মাসে প্রায় 35-এর মতো যাদের বয়স 27 থেকে 35-এর মধ্যে, আমরা অ্যাকুইট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক নিয়ে যারা ভর্তি হয়েছে, যাদেরকে অ্যাঞ্জিওপ্লাস্টি করে, বেশিরভাগেরই আমরা অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই তাদের সমাধান দিতে পেরেছি। কিন্তু গত সপ্তাহে আমার কাছে একজন রোগী আসছে যার বয়স মাত্র 31, শারজাত থেকে আসছে, হুজুর মানুষ, তার কোলেস্টেরলের পরিমাণটা বেশি, উনি ধূমপায়ী না, কিন্তু ওনার রক্তে হোমোসিস্টিনের পরিমাণ খুব বেশি। হার্ট অ্যাটাক হওয়ার পরে আমার আল হালাল মেডিকেল সেন্টার আজমান থেকে আমার ছেলে ডক্টর সোহেল ওনাকে পাঠিয়ে দিলেন, যে কারণ ওনার কোনো ইন্স্যুরেন্স নাই। তা আমরা এনজিও করে দেখলাম যে ডিফিউজ ডিজিজ, নিশ্চয়ই তৃণনালী বন্ধ। নিশ্চয়ই আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। তবে তার আগে একজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। দর্শক টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে আমাদের প্রশ্নটি করবেন। জি দর্শক, জি ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করবেন আমাদের, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি জি অবশ্যই, আমি শেরপুর জেলা থেকে বলতেছি যে আমার বাম্পার
দর্শক আপনার টিভির ভলিউমটি একেবারে কমিয়ে দিবেন, আমরা আপনাকে শুনছি, আপনার প্রশ্নটি করবেন। দর্শক এখন আপনার কি সমস্যা হচ্ছে? জি আমার মানে বাম পাশে ব্যথা উঠে, তো এটা কিসের জন্য, গ্যাস্ট্রিকের জন্য কি সেটা জানতে চাচ্ছি। নিশ্চয়ই দর্শকের কাছে কিছু জানা রয়েছে কিনা, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান। আপনার বয়সটা কত? দর্শক আপনার বয়স কত এখন, কোন চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন কিনা? জি আমার বয়স 17। ওনার বয়স 17 বছর। এই বয়সে অনেক কারণে এখনো কোনো চিকিৎসকের কাছে যাই নাই। অনেক কারণেই বুকে ব্যথা হতে পারে বাবা। বিশেষ করে আমাদেরকে চিন্তা করতে হবে যে কোনো বাতজ্বর জাতীয় বা লাংসের কোনো সমস্যা আছে কিনা। আপনি একজন ভালো চিকিৎসকের পরামর্শ নেন, উনি আপনার হিস্ট্রিটা নিয়ে আপনাকে পরীক্ষা করে সামান্য কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই আমরা অ্যাকুরেটলি জানতে পারবো যে আপনার বুকে ব্যথার কারণটা কি। ধন্যবাদ। নিশ্চয়ই দর্শকের আরেকটি যেটি প্রশ্ন ছিল আসলে, যে এটি আসলে গ্যাস্ট্রিকের কোনো ব্যথা কিনা, যেটি আসলে সবার একেবারে আমাদের দেশে এটা চিরাচরিত আমি বলবো প্রশ্ন। এটা একটা মহামারী। নিশ্চয়ই মানে এই সেন্সে যে সবাই সবকিছুকে গ্যাস্ট্রিকের উপর দিয়ে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা করেন। বুকে ব্যথা আমি আগেও বলেছি বহু কারণে হতে পারে, এবং যেটা গ্যাস্ট্রিক বলে তো মেডিকেল সায়েন্সে কোনো শব্দ নাই, এটা আছে গ্যাস্ট্রাইটিস। এখন সেটা হতে পারে, কিন্তু একজন 17 বছরের ছেলের গ্যাস্ট্রাইটিস কেন হবে? নিশ্চয়ই তো আমাদেরকে অবশ্যই তার বিভিন্ন প্রশ্ন এবং ফিজিক্যাল এক্সাম, যেটাকে আমি বলি হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামে 95% ক্ষেত্রেই আমরা বুঝে যেতে পারি যে এর প্রকৃত কারণটা কি। নিশ্চয়ই কাজেই একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি। নিশ্চয়ই সেক্ষেত্রে আসলে এই যে আমরা গ্যাস্ট্রিকের সমস্যার কথা বলে থাকেন, অনেকে অ্যাসিডিটির সমস্যার কথা বলে থাকেন, যেটির কারণে হয়তো অনেকের পরবর্তীতে ধারণা করে থাকেন যে সে কারণে বুকে ব্যথা হচ্ছে, এবং যাদের আসলে হৃদরোগ আসলেই রয়েছে, এই দুটির মধ্যে আসলে বুঝবার কোনো উপায় রয়েছে কিনা, যারা একেবারে সাধারণ মানুষজন রয়েছেন যে একটু হতবিহ্বল তো হয়ে পড়েন যে কি করবেন, কোন কারণে হচ্ছে, সেটি বোঝার কোনো উপায় রয়েছে কিনা? একজন প্রাপ্তবয়স্ক নারী বা পুরুষের যদি বুকে ব্যথা হয়, তার সঙ্গে তার যদি যেই ব্যাকগ্রাউন্ড রিস্ক ফ্যাক্টরগুলির কথা আমি বললাম এগুলি থাকে, এবং এই বুকে ব্যথা যদি চাপজনিত হয়, এবং তার সঙ্গে যেটা বললাম যে বমি হওয়া বা বমির ভাব হওয়া, বুকে ধড়ফড় করা, ঘাম হওয়া, যতক্ষণ প্রমাণ না হবে যে এটা হার্ট অ্যাটাক না, এটাকে ধরে নিতে হবে একটা হার্ট অ্যাটাক। কারণ গ্যাস্ট্রিকের থেকে আপনি মারা যাবেন না, কিন্তু একটা হার্ট অ্যাটাকে সারা পৃথিবীতে প্রথম 24 ঘন্টায় প্রায় 35% রোগীরই মৃত্যু হতে পারে বা ঝুঁকি থাকে। আর এই রোগীটা যদি সঙ্গে সঙ্গে একজন ডাক্তারের কাছে, সে যেখানেই আছেন, আপনি গ্রাম অঞ্চলে, আপনি যদি একটা ইসিজি, একটা সিকেএমবি বা ট্রোপোনিন করতে হার্ডলি আধা ঘন্টা সময় লাগে, তাহলে আমরা কনফার্ম হয়ে যেতে পারি যে এটা একটা অ্যাকুট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক। বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। আমি মোহাম্মদ তোফাজ্জল হোসেন, ঢাকা বারিধারা থেকে বলছিলাম। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। আমার প্রশ্নটা হলো, আমি দীর্ঘদিন থেকে ইকোস্পিরিন খেতাম। আচ্ছা, 2000 সাল থেকে আজ হলো 26 সাল পর্যন্ত ইকোস্পিরিন আমার, 2025 সাল পর্যন্ত আমি কন্টিনিউ খেয়েছি। এর মধ্যে আমার মাঝে প্রবলেম হচ্ছে, আমি ইকোস্পিরিন খাওয়ার পর আমার কিছুদিন মধ্যে আমার কফের সঙ্গে ব্লাড আসতো। আমি অনেকবার মানে যক্ষা ইনস্টিটিউট টেস্ট করছি ঢাকাতে, তারা বলছে না এগুলো আপনার যক্ষার কোনো সিনড্রোম নাই। আমাকে বলে আপনি কি কি ওষুধ খান, তখন আমি বললাম আমি প্রথম ইকোস্পিরিন খাইছি, তারপর রেভারক্স। হ্যাঁ, উনি বলছে এই ওষুধের কারণে আপনার ইয়েতে যাচ্ছে, ব্লাড যাচ্ছে। তারপর আমি এবার কেয়ার ডাক্তার আথার আলীর সঙ্গে আমার উনি হলো আমার ডাক্তার, ওনাকে বললাম, উনি দেখেই বললো আপনার ব্লাডটা যাচ্ছে ইকোস্পিরিন এর জন্য, রেভারক্সের জন্য। উনি সঙ্গে সঙ্গে বন্ধ করে দিলেন। এখন ওই বন্ধ করার পর কিছুদিন বন্ধ করার পর আবার যখন চালু করে আবার রক্ত আসে, এরকম করতে অন্তত 1 বছর পার হয়ে গেল। তারপরে আমাকে উনি রেফার করলেন মেডিসিনের একজন মানে ওই ফুসফুসের ডাক্তার বিশেষজ্ঞের কাছে। উনি আমার ওই হার্টের যে সিটি স্ক্যান, এমআরআই সবকিছু করার পর বললো আপনার
মানে বনক্রাইজম একটা মানে আমি অসুখ আছে, এর কারণে আপনার ফুসফুসটা ইনফেকশন হয়ে গেছে। আচ্ছা। কিন্তু এখন ওই ওষুধটা খেলেই আমার ব্লাড আসে, কিন্তু আমার ওই যিনি মানে মেডিসিনের ডাক্তার এসএম আব্দুল্লাহ সাহেব, উনি বললেন আমি এটা ব্যবস্থা করতে পারবো না, আপনি আপনার হার্টের ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। উনি আমাকে বারবার বলছে কেন হচ্ছে, উনি বলছে দাঁড়ান আমি আপনাকে হসপিটালে ভর্তি, আমরা কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে নিশ্চয়ই। আমি আপনাদের বোর্ড মিটিং বসাবো। তো আমার আর্থিক সচ্ছলতা না থাকাতে ওইরকম আমি এখন আপাতত ওই ওষুধটা আমার টোটালি বন্ধ হয়ে গেছে। ওই ওষুধ বন্ধ রাখলে আমার ব্লাড আসে না, আবার ওষুধ চালু করলে ব্লাড চলে আসে। এর জন্য করণীয় কি কি ধরনের চিকিৎসা হতে পারে আমার জন্য? আমার ফ্যামিলিতে সবাই হার্টের রোগী আছে, মা ছিল, বাবা ছিল, আমিও হার্টের রোগী আছি। আমার বাবা মা দুইজন স্ট্রোক করে মারা গেছে, কিন্তু আমার কোনো ব্লক নেই, কোনো কোলেস্ট্রল হাই। কোলেস্ট্রল ওষুধ আমি আজ 25 বছর ধরে একটানা খাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই। জি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান, দর্শকের এখন কি করণীয়? আপনি ব্লক নাই সেটা কিভাবে বুঝলেন? আপনি কি এনজিওগ্রাম করা হয়েছিল? জি, আমি এনজিওগ্রাম 4 বার করেছি। আচ্ছা, তো এনজিওগ্রামে যদি আমাদের করোনারি টোটালি ভালো থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি ইকোস্প্রিন খাওয়ার পরে আপনার কফের সঙ্গে রক্ত আসে, আপনি এটা অ্যাভয়েড করতে পারেন। যদি আমরা কনফার্ম থাকি যে আমার এনজিওগ্রামে আপনার নালীতে কোনো ব্লক নাই। আর আরেকটা জিনিস, আপনার এই রক্ত যাওয়ার পরে ব্লিডিং টাইম, ক্লটিং টাইমটা কি করে দেখেছিলেন? জি জি, আমি এগুলো টেস্ট করে প্রত্যেকটা রিপোর্টই ডাক্তার সাহেবকে দেখাইছিলাম। ওকে, তো উনি দেখে আমাকে বলছে এটা আপনার এই ওষুধের জন্য আপনার ব্লাড যাচ্ছে। হ্যাঁ, এটা হতে পারে, এটা হতে পারে। আমরা যেই অ্যাসপ্রিন, ক্লোপিডোগ্রল, প্রাসুরেল বা টিকাগ্রিল, এই 4টা অ্যান্টিপ্লাটিলেট ড্রাগ দেই রোগীদেরকে, এইটার থেকে রক্ত যাওয়ার একটা প্রবণতা থাকে। নিশ্চয়ই। এইটা অত্যন্ত কম, যেমন আনফর্চুনেটলি এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য। আর আপনার যদি হাঁটাচলা করতে বুকে কোনো ব্যথা না থাকে, বা আপনার যেহেতু 4 বার করোনারি অ্যানজিওগ্রাম করেছেন নর্মাল, তাহলে এটা না খেলেও তেমন কোনো অসুবিধা হবে বলে মনে করি না। এবং উনি কিন্তু ইকোস্প্রিনের সাথে আসলে রিভারক্স ওষুধটাও খাচ্ছেন না, দুইটা তো খাওয়ার কোনো দরকার নাই। আর যদি একটা খেয়ে আপনার যে কোনো একটা খেয়ে আপনি দেখতে পারেন, তাতেও যদি কাশির সঙ্গে আপনার রক্ত আসে, আর যদি সিটি স্ক্যান, এমআরআইতে দেখা যায় আপনার লাংসের কোনো ব্রঙ্কেকটেসিস বা অন্য কিছু নাই, সেই ক্ষেত্রে আপনার ডাক্তার যে পরামর্শ দিয়েছে যে অনেক ক্ষেত্রে অনেক ওষুধে হাইপারসেন্সিটিভিটি থাকতে পারে, অনেকের ক্ষেত্রে এই ধরনের হতে পারে, বাট ইটস ভেরি ভেরি রেয়ার যে শুধু ইকোস্প্রিনের জন্য অনেক সময় নাকে দিয়ে রক্ত আসতে পারে, কিন্তু কাশির সঙ্গে রক্ত আসাটা খুবই রেয়ার। নিশ্চয়ই নিশ্চয়ই। সেক্ষেত্রে তাহলে উনি আসলে কার পরামর্শ নেবেন? মেডিসিনের ডাক্তারও দেখিয়েছেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আতাহার আলীকেও দেখিয়েছেন, এখন তাহলে কার পরামর্শ মতে ওষুধগুলো খাবেন? যদি ওনার অ্যানজিওগ্রাফিক্যালি প্রুভেন যে ওনার কোনো ব্লক নাই, সেই ক্ষেত্রে অ্যাসপিরিন যদি বন্ধ রাখেন, আমি এমন কোনো ক্ষতি দেখি না। নিশ্চয়ই নিশ্চয়ই। দর্শক যেমনটি বলছিলেন সেই অনুযায়ী আপনি পরামর্শ গ্রহণ করবেন। যে বিষয়টি আপনার কাছ থেকে শুনছিলাম অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান, যে একেবারে আসলে যাদের এই যে বুকে ব্যথার বিষয়টি, বুকে ব্যথা হঠাৎ করে বেড়ে গিয়েছে, কি করণীয় তাৎক্ষণিকভাবে? কারণ সবাই তো আসলে এই রাজধানী কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার আওতাধীন নয়, প্রান্তিক পর্যায়ের মানুষও রয়েছেন। তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়, কিংবা রাজধানীবাসী যারা রয়েছেন, যারা মেট্রোপলিটন সিটির মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে আসলে কি করণীয়? আসলে প্রথমে, কারণ ধরেন একজন প্রত্যন্ত গ্রামে একজন রোগী, ধরেন নোয়াখালীতে বা চিটাগাঙ্গে বা রংপুরে বা কিশোরগঞ্জে বা চাঁদপুরে, প্রথম যে জিনিসটা করা উচিত, যে যখনই এই ধরনের প্রচণ্ড বুকে ব্যথা হবে, ঘাম হবে, আপনাকে হেল্প সিক করতে হবে। অর্থাৎ আপনার পাশে বা আপনার আত্মীয় স্বজন যেই আছে, যে আমার খুব খারাপ লাগতেছে, তৎক্ষণাৎ আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। এখন কথা হলো, অনেক ক্ষেত্রে চিকিৎসক নাও থাকতে পারে। আমাদের প্রতিটা উপজেলাতে এখন কিন্তু একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, এবং সেখানে প্রত্যেক স্বাস্থ্যকেন্দ্রেই ইসিজি করার একটা সুবিধা আছে। যদি আপনার খুব বেশি দূরে হয়ে থাকে, আপনি বাংলাদেশের যে প্রান্তেই থাকেন, 4টা 75 মিলিগ্রাম অ্যাসপিরিন এবং 4টা ক্লোপিডোগ্রল
আজকাল বেশিরভাগ কোম্পানি এই দুইটাকে কম্বিনেশন করে তৈরি করে। নিশ্চয়ই। আপনি যদি এই 4টা ট্যাবলেট চাবিয়ে খেয়ে ফেলেন, আমরা এটাকে বলি লোডিং ডোজ, অ্যান্টিপ্লাটিলেট, এটাতে কিন্তু আপনার মৃত্যুর ঝুঁকি অনেক কমে যায়। আপনার যদি ব্লাড প্রেশার হাই থাকে বা বুকের ধড়ফড় খুব বেশি থাকে, প্রতি গ্রামের বাজারেই আজকাল ব্লাড প্রেশার মাপানোর যন্ত্র আছে। নিশ্চয়ই। ব্লাড প্রেশারটা যদি হাই থাকে, যদি কারো অ্যাজমা না থাকে, যে কোনো একটা বিটা ব্লকার বুকের ব্যথাটা কমানোর জন্য নাইট্রোগ্লিসারিন যে কোনো একটা স্প্রে জিহ্বার নিচে 2 পাফ দিয়ে আপনার নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন। সেখানে একটা ইসিজি, একটা সিকেএমবি এবং ট্রোপোনিন করতে আজকাল 1000 টাকাও লাগে না। এই বুকে ব্যথা, ইসিজি, সিকেএমবি বা ট্রোপোনিন, এই তিনটার যে কোনো দুইটা যদি প্রেজেন্ট থাকে, আমরা এটাকেই বলি অ্যাকুইট করোনারি সিনড্রোম বা হার্ট অ্যাটাক। সেই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো যে যত দ্রুত সম্ভব আপনাকে একটা সিসিউতে যেতে হবে, যেখানে নির্দিষ্টভাবে হার্ট অ্যাটাকের রোগীদের চিকিৎসা হয়। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির মতে যে ডোর টু নিডল টাইম বলা হয় 60 মিনিট, আর ডোর টু বেলুন টাইম হলো 90 মিনিট থেকে 100 মিনিট। এর অর্থ হলো যে বুকে ব্যথা শুরু হওয়ার পরের থেকে আমাদের যে চিকিৎসা পদ্ধতি, এই বন্ধ রক্তনালীটা খোলার, সেটা হলো থ্রম্বোলাইটিক থেরাপি। সেটা আমরা 3,500-4 হাজার টাকার স্ট্রেপ্টোকাইনিস দিয়েও করতে পারি, আবার আমরা অ্যালটিপেজ বা টিপিকে যেটার দাম প্রায় 60-70 হাজার টাকা, সেটা দিয়েও করতে পারি। কিন্তু এটার কার্যকারিতা প্রথম 6 ঘন্টায় সবচেয়ে ভালো, 12 ঘন্টা পর্যন্ত সম্ভব, কিন্তু যখনই 12 ঘন্টা অতিক্রম হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আর সম্ভব না। এবং এই একটা ইনজেকশনে স্ট্রেপ্টোকাইনেজের ক্ষেত্রে আমরা বলি 65% বন্ধ রক্তনালী খুলে যায়, আর অ্যালটিপ্লেজের ক্ষেত্রে প্রায় 80% রক্তনালী খুলে যায়, এবং মৃত্যুর ঝুঁকি 35 থেকে 5%-এর নিচে চলে আসে। নিশ্চয়ই। এখন যেখানে ধরেন আমাদের মতো বয়স্ক ডাক্তাররা আছে, অনেক দিন ধরে অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওপ্লাস্টি করে, এবং যেখানে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টিক সুবিধা আছে, আপনি যদি এই 12 ঘন্টার থেকে 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে চলে আসতে পারেন, প্রথমে আপনার পেইন রিলিভ করে আপনার ফেলিউরটা কন্ট্রোল করে আমরা যদি আপনাকে ক্যাথ ল্যাবে নিয়ে যাই, আমরা যেটাকে বলে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন সেন্টার, এবং সেখানে একটা অ্যাঞ্জিওগ্রাম করে, এটাকে বলে প্রাইমারি পিসিআই, প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, তাতে মৃত্যুর ঝুঁকি এই 35% থেকে 0.5-এর নিচে নামায় আনা সম্ভব। আচ্ছা। এখন আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো 95% বেশি রোগী আমাদের কাছে আসেন 24 ঘন্টার পরে। ততক্ষণে যারা মারা যাওয়ার তারা অলরেডি মারা যান, এবং যারা বেঁচে আছেন তাদের হার্টের একটা বিরাট অংশ মাংসপেশি মরে যায়, যেটা পরবর্তীতে আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি বা বাইপাস করেও আপনাকে অত সুবিধা দিতে পারি না, হার্ট ফেলিউরের দিকে যায়, এবং এক পর্যায়ে আলটিমেটলি হার্ট ফেলিউরে এই রোগীদের মৃত্যু হয়। নিশ্চয়ই। কাজেই সময় এখানে এই জন্য বলা হয় যে মিনিট ইজ মাসল, মাসল ইজ লাইফ। আপনার প্রতি সেকেন্ড সময় এখানে খুব মূল্যবান। যত দ্রুত আপনি একটা হাসপাতালে আসবেন বুকে ব্যথা নিয়ে, আপনার বেঁচে থাকার সম্ভাবনা তত বেশি। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে গোল্ডেন আওয়ার একটি বলা হয়ে থাকে, এরকম কোনো কিছু রয়েছে কিনা এই হার্ট অ্যাটাকের রোগীদের ক্ষেত্রে? 1 ঘন্টাকে আমরা বলি গোল্ডেন আওয়ার, তারপরে 6 ঘন্টা, নিদেন পক্ষে 12 ঘন্টা। এই 12 ঘন্টা পরে কিন্তু আর প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি ছাড়া আমাদের হাতে আর কোনো রাস্তা নাই। নিশ্চয়ই। কাজে এই সময়টা অত্যন্ত মূল্যবান। নিশ্চয়ই। এই যে আমরা হার্ট অ্যাটাকের কথা বলি, এই হার্ট অ্যাটাক এই বিষয়টি আসলে কি? মানে নামের থেকে বোঝা যাচ্ছে যে আপনার উপরে কেউ আক্রমণ করলো, তা আমার হার্টের উপরে আক্রমণ বলতে কি বোঝায়? আমাদের হার্ট একটা পাম্প, ওর কাজ মিনিটে 5 লিটার রক্ত সারা শরীরে ছড়িয়ে দেওয়া। এখন এই যে 5 লিটার রক্ত হার্ট আপনাকে দিচ্ছে, তার নিজেরও তো একটু রক্তের সাপ্লাই দরকার। তার 2টা রক্তনালী, রাইট করোনারি অ্যান্ড লেফট করোনারি। এখন এই 2টা রক্তনালীর আবার আমরা মানে ক্লাসিফিকেশনে আমরা 28টা ভাগে ভাগ করি। এখন এর কোনো একটা শাখাতে যখন রক্ত জমাট বেঁধে দূরবর্তী অংশে রক্ত যাওয়াকে
বন্ধ করে দেয়, এটাই হার্ট অ্যাটাক। আচ্ছা, নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে এই যে হার্ট অ্যাটাক কিংবা অনেকের ক্ষেত্রে আমরা দেখি সাডেন ডেথ, এই বিষয়টাকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন আমাদের কিংবা দেশে এই বিষয়টা সাডেন কিভাবে জানবো ডেথটা আমরা? ইদানিং খুব বেশি, এবং এটা খুব অরিড হওয়ার মতো একটা অবস্থা। এই সাডেন ডেথটা প্রিভেন্ট করার জন্য আমাদের কতগুলি জিনিস, যেমন অল্প বয়সে যে ইয়াং ছেলে মেয়েদের মৃত্যু হয় তার জন্য কিছু কনজেনিটাল, যেমন আমরা বলি হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, হকাম, লং কিউট সিনড্রোম। একটা ইসিজি আর একটা ইকো করলেই জানা যায় যদি কোনো বংশে হঠাৎ করে 30-এর নিচে কোনো ছেলে মেয়ের মৃত্যু হয়, ওই বংশের বাকি সদস্যদের একটা ইসিজি ইকো অবশ্যই করে নেওয়া উচিত। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো, তবে তার আগে আরেকজন দর্শক আমাদের সাথে ফোন কলে যুক্ত হয়েছেন। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। স্যার আমার নাম আবুল বাশার, গণপূর্ত বিভাগ, আমার বয়স 62 স্যার। জি, আপনার প্রশ্নটি করবেন আমাদের। স্যার আমার এই দুইটা রিং বসানো, কিন্তু একটু গরুর মাংস খাইলে আমার একটা সাইড অবশ হয়ে যায়, আর আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। নিশ্চয়ই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন আবার খান, একটু বলেন প্লিজ, কি হয়? দুইটা রিং বসানো কতদিন আগে? এই গত 1 নভেম্বরে বসেছি পিজি হাসপাতাল থেকে স্যার। আচ্ছা, গুড। এখন কি হয় আপনার? আমি যদি একটু গরুর মাংস অথবা একটু খাসির মাংস খাই, তখন আমার এক সাইডটা অবশ হয়ে যেতে স্যার। বাম হাত আর বুকে খুব প্রচন্ড ব্যথা করে একটু ভালো মন্দ খাইলি। তো গরুর গোশত, খাসির গোশত তো আপনার একদমই অ্যাভয়েড করা উচিত। জি স্যার, ওই যে ইদিকটি চাইলে তো একটু করে খাইতে পারি না স্যার। আপনাকে এই তৈলাক্ত এবং চর্বিযুক্ত জিনিসগুলি যতটা সম্ভব পরিহার করেন। আর আরেকটা জিনিস হলো, যেহেতু আপনার দুইটা স্ট্যান্ড করা, আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নেবেন যে আপনার পিত্তথলিতে কোনো পাথর বা কোলেসিস্টাইটিস আছে কিনা। আচ্ছা স্যার, কোন জায়গায় করবো স্যার? পিজির থেকে করায় নিতে পারেন বা যে কোনো জায়গায় আপনার পছন্দ করায় নিতে পারেন। আচ্ছা স্যার, আমি তো বয়স 62, এই পিরিজপুরে একটা সরকারি চাকরিজীবী স্যার। জি জি জি, তো যে কোনো সরকারি হাসপাতাল থেকে আপনি করে নিতে পারেন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই। এই যে আমরা শুনছিলাম আপনার কাছ থেকে যে হার্ট অ্যাটাকের ঝুঁকির বিষয়গুলো এবং হার্ট অ্যাটাকের হলে আসলে কি করণীয় সেই বিষয়গুলো শুনছিলাম, সাথে সাডেন ডেথ সেই বিষয়টা আপনার কাছ থেকে জানছিলাম। যে জিনিসটা হলো, এই সাডেন ডেথটা আমরা বেসিক্যালি দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো কার্ডিয়াক আর একটা হলো নিউরোলজিক্যাল। এখন ধরেন একজন রুগী যার হাইপারটেনসিভ ক্রাইসিস বা হাইপারটেনসিভ ইমার্জেন্সি, যার ব্লাড প্রেশার 200/120, তার ক্ষেত্রে একটা ব্রেন হেমোরেজ হয়ে সাডেন মৃত্যু হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। নিশ্চয়ই। আবার ধরেন যাদের বেরি অ্যানিরিজম থাকে ব্রেইনের, অনেক পরিবারগতভাবে যেটা থাকে, যেমন যে সমস্ত পরিবারে পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে, সেই সঙ্গে তাদের ব্রেইনে বেরি অ্যানিরিজমও থাকে। আমরা যে শুধু হার্টের অ্যানজিওগ্রাম করি তা না, আমরা ব্রেইনের অ্যানজিওগ্রামটাও করি। তো সেখানে যদি এটা রাপচার করে তাহলেও সাডেন ডেথ হতে পারে। আর হার্ট অ্যাটাক হওয়াটা তো খুব কমন জিনিস। এই জন্যে 18 বছর বা তার পরবর্তীতে প্রতিটা নারী পুরুষের জানা উচিত তার রক্তচাপ কত, তার কোলেস্ট্রলের পরিমাণ কত, তার সুগার কত, তার ইউরিক অ্যাসিডটা কত, এবং তার একটা ইসিজি এবং একটা ইকো ব্যাকগ্রাউন্ড প্রত্যেকেরই থাকা উচিত। এটা আমি মনে করি পৃথিবীর সমস্ত সভ্য দেশে তাই করা হয়। কিন্তু আমাদের দেশে 99% ক্ষেত্রে হার্ট অ্যাটাকটা হওয়ার আগে এই ভদ্রলোক জানেও না, বেশিরভাগই তার ব্লাড প্রেশার আছে, তার কোলেস্ট্রল আছে, বা আমরা যেটাকে বলি ইম্পেয়ার্ড আইজিটি, বা তার কোলেস্ট্রলের পরিমাণ অনেক বেশি, তার এলডিএল কোলেস্ট্রল 200-র উপরে হয়ে আছে। তো এই সবগুলি ফ্যাক্টর মিলেই যে যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস আছে, তাদের প্রতি 3-4 মাস পরপরই তাদের প্যারামিটারগুলি দেখা উচিত। নিশ্চয়ই। এবং প্রতিটা নারী পুরুষের প্রতিদিন নিদেন পক্ষে 1 ঘন্টা হাঁটা উচিত। নিশ্চয়ই। আমি যদি এটা একেবারে দর্শকের ভাষায় যে প্রশ্নটি কিংবা দর্শকরা এসে আসলে সেই বিষয়গুলো জানতে চায়, সেটি হচ্ছে যে হার্টে ব্লক রয়েছে, এটি কি আসলে এনজিওগ্রাম তারা অনেকেই করতে চান না, এনজিওগ্রাম ছাড়া ধরবার কোনো উপায় রয়েছে কিনা? কারণ অনেকে আসলে এনজিওগ্রাম এই বিষয়টিকে ভয় পান এবং চিকিৎসকের কাছে এসে বলেন যে আমরা আসলে হার্টে ব্লক আছে কিনা, অন্য কোনো দেখার কোনো উপায় রয়েছে কিনা, অন্যভাবে বোঝার কোনো উপায় রয়েছে কিনা। আমরা এখানে তাহলে প্রশ্ন এসে যায় যে
আমি করোনারি অ্যানজিওগ্রাম কেন করি? আমি করোনারি অ্যানজিওগ্রামটা এটা আমরা স্টেজ বাই স্টেজ যাই। একজন রুগী যার প্রমাণিত ইসিজি এবং সিকেএমবি ট্রপোনিন যে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমরা অ্যানজিওগ্রাম করে দেখতে চাই তার ব্লকটা কয়টা ব্লক, কোথায় ব্লক, কত পার্সেন্ট ব্লক। আমার চিকিৎসা পদ্ধতিটা কি হবে? আমি কি তাকে শুধু ওষুধের মাধ্যমে রাখবো, তাকে আমি অ্যানজিওপ্লাস্টি করব, নাকি তাকে আমরা বাইপাস অপারেশনে যাব? 2 নাম্বার, যে একজন সুস্থ মানুষ তার আমরা ইসিজি ইকো করলাম, আমরা সেখানে রিজিওনাল ওয়াল মোশন অ্যাবনর্মালিটি পেলাম, আমরা তখন তাকে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্ট করি। সে যদি 12 মিনিট হাঁটতে পারে এবং ইটিটি যদি নেগেটিভ থাকে, 85% সম্ভাবনা এই রোগীর কোনো হার্টের ব্লক নাই। আচ্ছা, কিন্তু যদি ইটিটি পজিটিভ আসে তাহলে 85% সম্ভাবনা তার একটা ব্লক রয়েছে। সেক্ষেত্রে আমরা করোনারি অ্যানজিওগ্রাম করে এটা কনফার্ম করার চেষ্টা করি যে তার ব্লকের পরিমাণটা কত, কয়টা, কোথায় আছে। এছাড়াও কিছু জন্মগত রোগ আছে যেগুলি করোনারি অ্যানজিওগ্রাম ছাড়া বোঝার কোনো উপায় নাই। যেমন কিছুদিন হাঁটার পরে একটা ইয়াং ছেলে বা মেয়ে হাঁফিয়ে যাচ্ছে বা তার খুব দুর্বল, আমরা যেটাকে বলে আর্লি ফ্যাটিগেবিলিটি, এটা কিন্তু অ্যানজাইনা ইকুইভ্যালেন্ট। আচ্ছা, সবাইরই বুক ব্যথা নিয়ে আসবে এমন কোনো কথা না। সেই ক্ষেত্রে যেটা হয় যে অনেক সময় এটাকে বলে মায়োকার্ডিয়াল ব্রিজ, অর্থাৎ যেই করোনারি আর্টারিটা আমার মাংসপেশির উপরে থাকার কথা ছিল ও উপরে না থেকে মাংসপেশির ভিতরে চলে যায়, এবং হার্ট যখন কন্ট্রাক্ট করে তখন ওর 70, 80, 90% চিকন হয়ে যায় এবং রক্ত চলাচল কমে যায়। আর আরেকটা হলো আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, অর্থাৎ রক্তটা চুরি হয়ে যাচ্ছে। আমার আর্টারির থেকে রক্তটা মাংসপেশিতে না গিয়ে ভেইন হয়ে রাইট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল হয়ে আমার ভেনাস সিস্টেমে চলে যাচ্ছে। তো এই রোগগুলি নির্ণয় করার জন্যে আমাদের করোনারি অ্যানজিওগ্রামের কোনো বিকল্প নাই। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে কাউন্সিলিংটি আপনারা করে থাকেন এবং করোনারি অ্যানজিওগ্রাম আজকাল আমি বলতে চাই যেটি করার পরপরই আসলে এটি জানার বিষয় রয়েছে, সেটি হচ্ছে অনেকের ক্ষেত্রে আমরা বলতে শুনি চিকিৎসকরা বলছেন যে না, এখনই সাথে সাথে রিং পরাতে হবে। আবার অনেকে বলে যে না, আপনি একটু সময় পাবেন, টাকার বিষয়টি যেটি সেটি জোগাড় করে আসলে কিছুদিন পর যদি আপনারা অপারেশন করাতে চান সেটি করতে পারবেন। এক ধরনের দ্বিধার মধ্যে কিন্তু অনেকে পড়েন যে কারো ক্ষেত্রে সময় দিচ্ছে, কারো ক্ষেত্রে সময় দিচ্ছেন না চিকিৎসক। কেন হচ্ছে এমন? এখানে ব্যাপারটা হলো এরকম, যেমন ধরেন আমি রোগীদেরকে বোঝানোর জন্য যে জিনিসটা বলি যে আমার রক্তনালীটা 100% বন্ধ হয়ে আছে, আমি যদি এটা এখনই না খুলি আমার হার্টের মাংসপেশির বিরাট একটা অংশ মরে যাবে বা ইনফার্ক্ট হয়ে যাবে। নিশ্চয়ই। 2 নম্বর, আমার রোগীটার 99% একটা ব্লক বসে আছে, অথবা আমরা যেটাকে বলি অটো ডিসেকশন বা ফিশার, অর্থাৎ রক্তনালীর এন্ডোথেলিয়ামটা ফেটে আছে, এটা যে কোনো মুহূর্তে আবার বন্ধ হয়ে যাবে, তার মানে আরেকটা হার্ট অ্যাটাক হবে। এই ক্ষেত্রে আমরা যেটা বলি ইনস্ট্যান্ট, যে আপনি যদি আপনার পক্ষে সম্ভব হয় এখনই স্ট্যান্টিংটা করে নেওয়া উচিত। কিন্তু ধরেন একটা রোগীর 70, 75, 80 বা 85% ব্লক আছে, আমি যদি এটা 6 সপ্তাহ পরে করি অসুবিধা কি? নিশ্চয়ই। সেটা হলো ইন্টারভাল অ্যানজিওপ্লাস্টি, আরেকটা হলো অ্যাডহক অ্যানজিওপ্লাস্টি, আরেকটা হলো ইনস্ট্যান্ট, আমাকে এখনই করতে হবে এই রোগীকে বাঁচাইতে হলে। নিশ্চয়ই নিশ্চয়ই। অনেক ক্ষেত্রে আমাদের এমন হয় যে রোগীর কোনো ব্লাড প্রেশার পাওয়া যাচ্ছে না, আমরা যেটাকে বলি কার্ডিওজেনিক শক, রোগীর রেসপিরেশন বন্ধ হয়ে গেছিল, আমরা তাকে ভেন্টিলেটরে নিয়ে গেছি, এবং তখনই যদি আমরা রক্তনালীটা খুলে দেই দেখা গেল যে 10 মিনিটের মধ্যে তার ব্লাড প্রেশার উঠে গেল, রোগীকেও আমি ভেন্টিলেটর থেকে বাইর করতে পারলাম, 2 দিন পরে রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারে। তা আমি এখন কি অপেক্ষা করব না আমি এই চান্স নিব? নিশ্চয়ই। অর্থাৎ সেটি চিকিৎসক নির্ধারণ করবেন এবং কাউন্সিলিংটি সেভাবে আসলে করবেন। পরবর্তী সময় যেটি আসলে আপনার কাছে জানার বিষয় সেটি হচ্ছে হাসপাতালে কতদিন ভর্তি থাকতে হয় এটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে যে জায়গায় রিং পরানো হচ্ছে পরবর্তীতে আবার আসলে রিং পরানোর প্রয়োজন পড়ে কিনা। প্রথম কথা হলো এটা টোটালি ডিপেন্ড করে যে রোগী কি অবস্থাতে হাসপাতালে রিচ করলো। এখন আমি আমার দুবাইয়ের সেটিং বলি, আমি প্রায় 44 বছর দুবাইতে হৃদরোগে কাজ করি। আমার কাছে আমাদের ওখানে নিয়ম হলো ওরা 999-এ কল করলো, অ্যাম্বুলেন্স চলে গেল, থ্রম্বোলাইটিক থেরাপি ওখান থেকে হয়ে আসলো, নিশ্চয়ই
আমরা ইসিজি ইকো করে দেখলাম, যদি আমরা বুঝি যে ইনফার্ক্ট রিলেটেড আর্টারি খুলে গেছে, দ্যাটস ফাইন। আর যদি না খুলে থাকে আমরা সঙ্গে সঙ্গে তাকে ক্যাথল্যাবে নিয়ে যাই, অ্যাঞ্জিওগ্রাম করি এবং আমরা এবার বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টিক করি বা স্ট্যান্টিং করি এবং তার পরের দিনই কিন্তু রোগী সুস্থ হয়ে বাড়ি চলে যায়। আমাদের দেশের ক্ষেত্রে এই জিনিসটা এত সহজ না, কারণ বেশিরভাগ রোগীরই কোনো বাজেট থাকে না, ইন্স্যুরেন্স নাই, এখানে টাকা একটা বিরাট ফ্যাক্টর। নিশ্চয়ই। এবং বর্তমান গভর্নমেন্ট আল্লাহর রহমতে আমাদের যে এই হৃদরোগের সারা পৃথিবীতে অত্যন্ত ভয়াবহ ব্যয়বহুল একটা জিনিস, তা আমাদের দেশে যদিও কম, অনেক কম, আমি বলবো প্রায় কয়েক শতাংশ কম, কিন্তু সাধারণ লোকের জন্য ওইটাই অনেক বড় বোঝা। নিশ্চয়ই। কারণ 2 লাখ টাকা পকেটে নিয়ে হাঁটার লোক পুরো বাংলাদেশে খুব কমই আছে, কিন্তু ওই মুহূর্তে ধরেন আপনার একটা ইনজেকশন দিতে 60,000 টাকা লাগতেছে। তো এই প্রিপারেশনটা যদি না থাকে তাহলে কেমনে হবে? নিশ্চয়ই। এবং যখন হার্ট অ্যাটাক হয় বেশিরভাগের ক্ষেত্রে এটা থাকে না। 3,500 টাকার স্ট্রেপ্টোকাইনেস কেনার টাকাও আমাদের অনেক রোগীদেরকে আমাদের নিজেদের পকেট থেকে দিতে হয়। নিশ্চয়ই। আর 2 নম্বর হলো যে রোগী যদি এখন কার্ডিওজেনিক শকে থাকে, আমি কোনো অবস্থাতেই তাকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে পারবো না। নিশ্চয়ই। তার লাংসের যেই ফ্লুইড আছে এটা আমাকে আগে ড্রাই করে, তার স্যাচুরেশন ইমপ্রুভ করে, তার ব্লাড প্রেশার ঠিক করে, তার হার্ট রেট ঠিক করে তারপর আমাকে অ্যাঞ্জিওপ্লাস্টিতে যেতে হয়। অনেক সময় রোগী এমনও জিজ্ঞেস করে, স্যার বাপরে তো হাঁটাই আনলাম, এখন তো মরে গেল। কারণ সারা পৃথিবীতেই 35% মরে, কাজে আমাদের দেশও মরবে সঠিক সময় না আসলে, সঠিক চিকিৎসা না হলে। এর বেশি আমাদের তো কিছু করার নেই। নিশ্চয়ই। আমরা অনেক সময় আসলে অনেকে বলতে শুনি যে তার হার্ট ফেইলিওর হয়েছে, একেবারে সবাই ধরে নেন যে হার্ট বোধহয় আর কাজ করছে না। এই বিষয়টি আসলে কি এবং তাদের জন্য কি করণীয়, সংক্ষেপে আপনার কাছে বিষয়টি জানবো। হার্ট ফেলিওর মানে কি? কথাটার অর্থই হলো একটা যন্ত্র যে কাজটা করা উচিত ওই যন্ত্র কাজটা করতে পারতেছে না, সে ফেল করতেছে তার কাজটা পারফর্ম করতে। তো হার্টের কাজ মিনিটে 5 লিটার রক্তকে ধারণ করা, 5 লিটার রক্তকে থ্রো করা। নিশ্চয়ই। ও যখন করতে পারবে না, এটাই হার্ট ফেলিওর। এখন আমরা এটাকে বহু ভাগে ভাগ করি, ফরওয়ার্ড ফেলিওর, ব্যাকওয়ার্ড ফেলিওর, সিস্টোলিক ফেলিওর, ডায়াস্টোলিক ফেলিওর। আমি ওই কমপ্লেক্সে নাই গেলাম। নিশ্চয়ই। সোজা হিসাব, যখন আমার হার্ট অন্তত আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন ফোন কলে। দর্শক এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি করবেন। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নাম মোহাম্মদ ইকরামুল হক। জি, কি সমস্যা হচ্ছে আপনার? স্যার আমি লালমনিরহাট থেকে বলছি। আমার সমস্যা হচ্ছে আমার বুকে স্তনের সাইডে আর কি বাম পাশে ঝিমঝিম করে ব্যথা করে স্যার। তো সময় সময় ধরে, হ্যাঁ আমি রোজা আছি, তো পরিশ্রম করলে হয় না, পরিশ্রম না করলে এইটা হয় আর কি স্যার। কেন হয় একটু ক্লিয়ার কি স্যার, এটা জানতে চাচ্ছি। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ দর্শক আপনাকে। দর্শকের এখন আপনি কি করণীয়? হাঁটাচলা করলে যদি না হয়, মাঝে মাঝে একটু চিনচিন ব্যথা হয়, এটা মাংসপেশির ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি। আর তাছাড়াও যে আপনার খাওয়া দাওয়ার পরে এই ব্যথাটা হয় কিনা সেটা একটু দেখার দরকার। অনেক সময় হায়াটাস হার্নিয়া তো এরকম হতে পারে, বা রিফ্লাক্স ইসোফেজাইটিসও হতে পারে। কাজেই যদি আপনার লাইফ প্রসেসের কোনো সমস্যা না করে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। কিন্তু যদি এটা খুব ঘন ঘন হয়, আপনি অবশ্যই একজন ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার রোগটা নির্ণয় করে চিকিৎসা করে নেবেন। ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা দেখছিলেন, আমরা কথা বলছিলাম হৃদরোগের বিভিন্ন সমস্যা নিয়ে, কখন আসলে বুকে ব্যথা হচ্ছে, কি করণীয়, কিংবা হার্ট অ্যাটাকের সমস্যা, হার্ট ফেলিওরের সমস্যা হলে কি করবেন, সেই বিষয়গুলো কিন্তু আমরা আজকের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করছিলাম। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন প্রতি সপ্তাহে শনিবার সকাল 11টায়। এছাড়া আরও দেখতে পাবেন ফেসবুক ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সেখানে গিয়ে সার্চ অপশনে লিখবেন বাংলাদেশ টেলিভিশন। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।